আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম বরাবরের মতো আরেকটি নতুন সিবিএলএম নিয়ে এসেছি। ওই সিবিএলএম এর টাইটেলটি হচ্ছে অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আমাদের এই যে চ্যানেল আছে, এই চ্যানেলটা পুরোটাই হচ্ছে এডুকেশনাল পারপাসে তৈরি। এখানে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসকে এনকারেজ বা প্রমোট করা হয় নাই। এখানে ছোট্ট করে আমার একটি প্রোফাইল দেওয়া আছে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে ইমেল করতে পারেন। এছাড়াও আপনারা হচ্ছে সবচাইতে ভালো হয় যদি আপনার কমেন্ট সেকশনে আমার সাথে কমেন্টস করেন এবং বিভিন্ন বিষয় জানতে চান, তাহলে দেখা গেলো ইনস্ট্যান্ট আমি উত্তর দিতে পারবো। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক, সাইয়েদগুল হাসানাত দ্বারা পূর্ণ করে দিক। আমরা যে সিবিএলএমটা শিখবো সেই সিবিএলএম এর যে টপ পেজটা, সেই এনএসডি এর সিবিএলএম এর টপ পেজটা আমি হাতের ডানে রেখে দিয়েছি এই কারণে যেন আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, যে কোন সিবিএলএম আমার কাছে কোন পিডিএফটা আছে তার একেবারে লাস্ট আপডেট ভার্সন সবকিছু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তার নিকটই সাহায্য প্রার্থনা করি। রব্বি জিদনিল মা রব্বি জিদনিল মা রব্বি জিদনিল মা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন জীবিকা চাই যা আমার জন্য পবিত্র হালাল, এবং এমন আমলের তৌফিক চাই যা আপনার দরবারে কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, সাইয়েদগুল হাসানাত দ্বারা পূর্ণ করে দেখ, আর আমাদের এই কর্মকাণ্ডকে সাদগায়ে জারি হিসেবে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড কন্ডাক্টিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। তো এর মধ্যে যে বিষয়গুলো আছে, একমাত্র এর মধ্যে হচ্ছে প্রিপেয়ার ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করতে হবে, অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। 2 নম্বরে হচ্ছে কালেক্ট এভিডেন্স, আমাদের এভিডেন্স কালেক্ট করতে হবে। কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইভেন্ট ইউজিং অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে হবে, ইভেন্ট কন্ডাক্ট করতে হবে কি ব্যবহার করে? অ্যাসেসমেন্ট টুল এবং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে। মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, পাশাপাশি যেটা করতে হবে আমাদের অ্যাসেসমেন্ট ডিসিশনে আসতে হবে। প্রোভাইড ফিডব্যাক টু দ্য ক্যান্ডিডেটকে ফিডব্যাক প্রোভাইড করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি প্রপারলি ফিডব্যাক যদি না দেন রাইট ওয়েতে, রাইট অ্যাপ্রোচে, তাহলে হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে জাস্টিসের উপর অনেক সময় দেখা গেল সন্তুষ্ট থাকে না। রেকর্ড অ্যান্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকামস টু দ্য এনএসডিএ, যে এভিডেন্সগুলো আসলো, যে রেকর্ডগুলো আসলো, যে রিপোর্ট অ্যাসেসমেন্ট আসলো, সেগুলো এনএসডিএতে আমাদের আউটকামগুলো সাবমিট করতে হবে। রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস, এবং অ্যাসেসমেন্ট প্রসেসটাকে রিভিউ করতে হবে। মানে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাসেসড অ্যাকর্ডিং টু দ্য এস্টাবলিশড গাইডলাইন্স। আপনি মন গড়া ভাবে তাকে অ্যাসেস করলে হবে না, যে গাইডলাইন আছে প্রচলিত গাইডলাইন অনুযায়ী তাকে অ্যাসেস করতে হবে। এখানে বলা হয়েছে প্রিপেয়ারিং দ্য অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট। তাহলে কিভাবে আমি অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্টটাকে প্রিপেয়ার করব? অ্যাজ অ্যান অ্যাসেসর অফ কম্পিটেন্সি, your role is to evaluate candidate based on performance criteria and determine if they are competent or not yet competent. তাহলে হচ্ছে আমরা হচ্ছে তার পারফরমেন্স ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ডিটারমাইন করব যে একজন ক্যান্ডিডেট ওয়েদার ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট। অ্যাসেসরের রোল হচ্ছে এইটা। বলছে ইয়োর রোল অ্যান্ড অ্যাসেসর, আপনার অ্যাসেসরের রোলটা কি? Compare the candidate skill, knowledge and performance against the assessment criteria. Assessment criteria আর আলোকে, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার আলোকে আপনাকে ওই ক্যান্ডিডেটের স্কিল, নলেজ এবং হচ্ছে আপনার পারফরমেন্সকে মেজার করতে হবে, কম্পেয়ার করতে হবে। ইনশিওর ফেয়ারনেসটাকে ইনশিওর করতে হবে। কিভাবে ইনশিওর করব? বাই ইউজিং ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইভ্যালুয়েশন মেথড। ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট, স্বচ্ছ এবং পরিষ্কার ইভ্যালুয়েশন মেথডের মাধ্যমে। এখানে লুকোচুরি কোনো কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের ইভ্যালুয়েট করতে হবে। মেক অ্যান আনবায়াস ডিসিশন, কারো উপর আমরা বায়াস হয়ে, পজিটিভলি বায়াস হতে পারে, নেগেটিভলি বায়াস হতে পারে, কোনোভাবেই আমরা আসলে এভিডেন্স মানে ডিসিশন আমরা নিব না। আমরা শুধুমাত্র ডিসিশন নিব কিসের উপর ভিত্তি করে? এভিডেন্সের উপর ভিত্তি করে। লাস্টেরটা বলছে প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক। তাহলে হচ্ছে আমরা কি করব? কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিব,
যেটা কি করবে, টু হেল্প দ্য ক্যান্ডিডেট ইমপ্রুভমেন্ট, যেটা ক্যান্ডিডেটের ইমপ্রুভমেন্টে সহায়তা করবে। এখন বলছে প্রিপেয়ারিং দ্য অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্টে কিছু কি রেসপন্সিবিলিটি আছে। কি রেসপন্সিবিলিটি কি? আন্ডারস্ট্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, আপনাকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো বুঝতে হবে। নো হোয়াট ইজ রিকোয়ার্ড ফর কম্পিটেন্সি, আপনাকে জানতে হবে কোন বিষয়গুলো দরকার কম্পিটেন্সির জন্য। ডেমনস্ট্রেট সাবজেক্ট নলেজ, তাহলে ডেমনস্ট্রেট করতে হবে কি সাবজেক্ট নলেজ। হ্যাভ এ স্ট্রং টেকনিক্যাল স্কিলস ইন দ্য এরিয়া অফ বিং অ্যাসেসড, ওই অ্যাসেসরে কিন্তু খুব টেকনিক্যাল স্কিলটা খুব স্ট্রং থাকতে হবে, যে যে পোর্শনটা সে অ্যাসেসড করতেছে। অ্যাপ্লাই কারেক্ট অ্যাসেসমেন্ট মেথড, কারেক্ট অ্যাসেসমেন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। ইউজ সুইটেবল টেকনিক সাচ অ্যাজ অবজারভেশন, কোশ্চেনিং, রিভিউইং ওয়ার্ক স্যাম্পলস। আর বলছে চেক এভিডেন্স কোয়ালিটি, হ্যাঁ, তারপর হচ্ছে এভিডেন্স কোয়ালিটিগুলোকে চেক করতে হবে। ইনশিওর ক্যান্ডিডেট প্রোভাইড এনাফ প্রুফ অফ দেয়ার স্কিলস, ক্যান্ডিডেট যে এনাফ প্রুফ দিছে তার স্কিলের, সেইটা ইনশিওর করতে হবে। এবং মেইনটেন ইম্পার্শিয়ালিটি, কারো প্রতি পক্ষপাতিত্ব হওয়া যাবে না। বি ফেয়ার, হ্যাঁ, ফেয়ার হব এবং হচ্ছে অ্যান অবজেক্টিভ ইন ইউর জাজমেন্ট, হ্যাঁ, নিরপেক্ষ হব এবং আমি বস্তুনিষ্ঠ জাজমেন্ট করব। গিভ ইউজফুল ফিডব্যাক, তাকে ক্যান্ডিডেটকে কি করতে হবে, হেল্প করতে হবে। ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রেংথ, তারা যেন তাদের শক্তির জায়গাগুলো, স্ট্রেংথগুলো বুঝতে পারে এবং দুর্বলতার জায়গাগুলো বুঝতে পারে, ইমপ্রুভমেন্টের এরিয়াগুলো যেন বুঝতে পারে যে কোথায় তাদের ইমপ্রুভ করতে হবে। সে যে অ্যাসেসমেন্ট দিল সেখানে তার কোন বিষয়গুলো পরের অ্যাসেসমেন্টে ইমপ্রুভ করতে হবে অ্যাসেসমেন্টের আগে, সেই বিষয়গুলো যদি না বোঝে তাহলে সে তো মানে ইমপ্রুভ করবে কিভাবে। এখন বলছে ইম্পর্টেন্ট এথিক্যাল কনসিডারেশন, বলছে ethical consideration কি? Free consent. Candidate should be informed about the assessment. ক্যান্ডিডেটকে আপনি অ্যাসেসমেন্ট সম্পর্কে ইনফর্ম করতে হবে। দে শুড বি প্রেশার্ড টু পার্টিসিপেট। দে মাস্ট রিসিভ দেয়ার ক্লিয়ার ডিটেল অ্যাবাউট দ্য প্রসেস, তাদেরকে সমস্ত ডিটেল প্রসেস সম্পর্কে জানাইতে হবে। এখন কনফিডেন্সিয়ালিটির মধ্যে কি, ক্যান্ডিডেটের যে রেজাল্টটা সেটা কিন্তু আপনি গোপন রাখবেন, সিকিউর রাখবেন, প্রাইভেট রাখবেন, এটাতে কনফিডেন্সিয়ালিটি। শেয়ার রেজাল্ট অনলি উইথ অথরাইজড পারসন, শুধুমাত্র শেয়ার করবেন কার সাথে? অথরাইজড পারসনের সাথে। মূলত আমরা কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট বলতে যেটা বুঝি সেটা আমি একটু শর্ট করে আপনাদেরকে বলি। বাংলায় যদি আমরা বলতে চাই যে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা নির্দিষ্ট পরিস্থিতি বা পরিবেশকে বোঝায় যেখানে কি হয়, যেখানে হচ্ছে অ্যাসেসমেন্ট মানে পরিচালিত হয় বা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা হয়। এটি নির্ধারণ করে যে মূল্যায়ন কি উদ্দেশ্যে মানে করা হচ্ছে, মানে অ্যাসেসমেন্টটা কি উদ্দেশ্যে করা হচ্ছে এবং কিভাবে এটা পরিচালিত হবে, পাশাপাশি এর ফল কিভাবে ব্যবহার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডাইনে আমি এখানে হচ্ছে কিছু কমন কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট উল্লেখ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য, হোয়াই অ্যাসেসিং। এখানে আমরা বলতে পারি যে দক্ষতা যাচাইয়ের জন্য যাচাই, সার্টিফিকেশন প্রদান, কর্মস্থানের জন্য যোগ্যতা যাচাই, বার্ষিক ফল বা লার্নিং আউটকাম নির্ধারণ, এগুলোর জন্য আমরা মানে এখানে অ্যাসেসমেন্টে মানে মূল্যায়নের উদ্দেশ্য। যেমন আমরা যখন অ্যাসেসমেন্টে যাই তখন কিন্তু জিজ্ঞেস করা হয় যে আপনারা কি উদ্দেশ্যে এসেছেন, হ্যাঁ, পারপাসটা জানতে চাওয়া হয়, হ্যাঁ, আমরা মানে সেই উদ্দেশ্যটা। 2 নম্বরে আমরা যদি বলি যে অ্যাসেসর, এই অ্যাসেসমেন্টটা পরিচালনা করবে কে? এই অ্যাসেসমেন্টটা পরিচালনা করবে একজন এনএসডি সার্টিফাইড অ্যাসেসর। তাহলে হচ্ছে আমরা যদি 3 নম্বরে বলি পিরিয়ড অ্যান্ড টাইম, এখানে টাইম অ্যালোটেড একটা বিষয়। এনভায়রনমেন্ট হচ্ছে অন্যতম কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। যেমন এনভায়রনমেন্টটা কি, এটা কি আসলে ইন্ডাস্ট্রি বেসড অ্যাসেসমেন্ট হচ্ছে মানে বাস্তব পরিবেশে হচ্ছে, বা মানে সিমুলেটেড ল্যাবে হচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাসেসেস মানে ওয়ান হু গেটস অ্যাসেসড, যে মূল্যায়িত হবে বা যাকে মূল্যায়ন করা হবে, হ্যাঁ, সেও কিন্তু এই কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। মূল্যায়নের পদ্ধতিও কিন্তু কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। তাহলে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে পার্সন রিলেটেড আর একটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড। তাহলে আসি পার্সন রিলেটেড কি। পার্সন রিলেটেডের মধ্যে হচ্ছে আমি যদি প্রথম যে প্রশ্নটা করি, পার্সন রিলেটেড কন্টেস্টের মধ্যে কে হচ্ছে এখানে হু এর অর্থ হচ্ছে অ্যাসেসেস, মানে যাকে অ্যাসেস করা হবে তার লেভেল কি, অন দ্য বেসিস অফ ক্লাস, এজ, মেন্টাল লেভেল, ইন্টারেস্ট এরিয়া, অ্যাবিলিটির মধ্যে পড়ে কি কিনেস্থেটিক, ভিজুয়াল, ভার্বাল, সোশ্যাল, লজিক্যাল, এগুলো অ্যাবিলিটির মধ্যে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে পড়ে কি ডিফারেন্টলি অ্যাবল, শো লার্নার। আর এনভায়রনমেন্টের মধ্যে পড়ে কি রিয়াল, সিমুলেটেড, কন্ট্রোল, আনকন্ট্রোল। আর কমিউনিকেশনের মধ্যে পড়ে কি ভার্বাল এবং রিটেন। তাহলে আমরা এখান থেকে পার্সন রিলেটেড পেলাম। পার্সন রিলেটেডের মধ্যে আরো একজন আছে, সে হচ্ছে বাই হুম, কে অ্যাসেসমেন্টটা পরিচালনা করবে বা কার দ্বারা অ্যাসেসমেন্টটা পরিচালিত হবে। এখানে অ্যাসেসর দ্বারা পরিচালিত হবে। তাহলে এখানে হচ্ছে অবজেক্টিভিটি হচ্ছে অ্যাসেসরকে অবশ্যই শুড বি ইম্পার্শিয়াল হতে হবে, পক্ষপাত দুষ্ট থাকা যাবে না। লেভেল অফ ডিফিকাল্টি ডিফিকাল্ট, অ্যাভারেজ, সিম্পলস। তারপর বলছে ডায়াগনস্টিক অ্যাপ্রোচের মধ্যে আছে টু আইডেন্টিফাই দ্য ডিফিকাল্ট এরিয়া অফ দ্য কন্টেন্ট। তারপর রেমিডিয়ালের মধ্যে বলছে টু রিপ্ল্যান অ্যান্ড রিটিচ দ্য ডিফারেন্ট কন্টেন্ট এরিয়া। আর লাস্টে যেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে আমরা যদি দেখি, তাকে অবশ্যই ফিডব্যাক দিতে হবে এবং হচ্ছে সাজেশন দিতে হবে। এখন আর একটা হচ্ছে আমরা পার্সন রিলেটেড কন্টেস্ট হোয়াই, কেন আমরা এই করতেছি, এটা ওভারঅল যদি আমরা বলি যে হোয়াই এর মধ্যে আছে সোশ্যাল আছে, মেন্টাল আছে, ইমোশনাল আছে, কমিউনিকেটিভ আছে, মরাল আছে, আর হচ্ছে এডুকেশনাল আছে। তাহলে এখন হচ্ছে আমরা বলি, যদি আমরা তো পার্সন রিলেটেড গেলাম, এখন হচ্ছে সাবজেক্ট রিলেটেড অ্যাসেসমেন্ট। সাবজেক্ট রিলেটেড মধ্যে বলে পারপাস হচ্ছে রিলেটেড টু অবজেক্টিভ অফ দ্য কন্টেন্ট। তারপর হচ্ছে কন্টেন্ট কভারেজ, মানে ম্যাক্সিমাম কভারেজ অফ দ্য কন্টেন্ট রিলেটেড টু বিহেভিয়ারালিস্টিক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। আর লাস্ট হচ্ছে পারফরমেন্স, যেটা হচ্ছে রিলেটেড টু অ্যাপ্লিকেশন টু দ্য গেইন নলেজ। আর স্কিলফুলের মধ্যে হচ্ছে স্কিলফুল প্রেজেন্টেশনের মধ্যে হচ্ছে টু প্রেজেন্ট ইফেক্টিভলি। আর হচ্ছে ইনহ্যান্সিং কম্পিটেন্স আর মধ্যে পড়া হচ্ছে কন্টেন্ট রিলেটেড ইনহ্যান্সিং লার্নিং আউটকাম। আর কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে পড়তেছে হচ্ছে এ ব্যালেন্স বিটুইন দ্য কোয়ালিটি অফ ম্যাটার অ্যান্ড দ্য কোয়ালিটি অফ আউটকাম। আর টাইম ম্যানেজমেন্টের মধ্যে বলছে শুড ম্যানেজেবল উইদিন দ্য টাইম ডিউরেশন, যে টাইম ডিউরেশন দেওয়া হবে সেই টাইম ডিউরেশনের মধ্যে এটা ম্যানেজ করতে হবে। এখন মূলত the context of assessment refers to where and how an assessment takes place. হ্যাঁ, মানে কোথায় কিভাবে অ্যাসেসমেন্টটা মানে নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। সেটিং আপ দ্য রাইট এনভায়রনমেন্ট ইনশিওর ফেয়ার অ্যান্ড ইফেক্টিভ ইভ্যালুয়েশন অফ এ ক্যান্ডিডেটস স্কিলস। এখানে হচ্ছে একটা রাইট এনভায়রনমেন্ট ইনশিওর করতে হবে যেখানে ফেয়ার এবং ইফেক্টিভ ইভ্যালুয়েশন হবে কার, ক্যান্ডিডেটের স্কিলকে যাচাই করার জন্য। তাহলে কি ফ্যাক্টরগুলোর মধ্যে আছে কি অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট। অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে আছে হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আছে ক্লাসরুম আছে, ওয়ার্কশপ আছে, জব আছে, মানে জব সাইট আছে, টুলস আছে, সেফটি আছে। এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল মানে এনভায়রনমেন্টের মধ্যে। আর সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে যদি আমরা বলি, তাহলে বলবো প্রেজেন্স অফ অ্যাসেসর, টিম ওয়ার্ক, সুপারভিশন, এগুলো সব সোশ্যালের মধ্যে পড়ে। আর রিয়েল ওয়ার্ক রিলেভেন্সের মধ্যে যদি বলি, টাস্ক, টুলস, স্ট্যান্ডার্ড মাস্ট বি ম্যাচ অ্যাকচুয়াল জব কন্ডিশন। যে টাস্কটা থাকবে, যে টুলসগুলো থাকবে, যে স্ট্যান্ডার্ড থাকবে, সেগুলো অবশ্যই অ্যাকচুয়াল জব যে কন্ডিশন তার সাথে মিলতে হবে, অ্যালাইন থাকতে হবে। টাইম ফ্রেমের বলতে বলতে বোঝাচ্ছি দুই ধরনের, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্মের মধ্যে হচ্ছে কুইক টেস্ট অর ডিমনস্ট্রেশন, আর লং টার্মের মধ্যে হচ্ছে অন দ্য জব অবজারভেশন। একটা লোক জবে দিলেন, আপনি অবজার্ভ করলেন। হ্যাঁ, তো বলতেছে এ ওয়েল প্ল্যান অ্যাসেসমেন্ট ইনশিওর, একটা একটা পরিকল্পিত বা ওয়েল প্ল্যান অ্যাসেসমেন্ট ইনশিওর করে কি ফেয়ারনেস ইনশিওর করে, একুরেসি ইনশিওর করে, অ্যান্ড হচ্ছে রেডিনেস ফর রিয়াল ওয়ার্ল্ড ওয়ার্ক। মানে ওই অ্যাসেসিস মানে ওই যে ক্যান্ডিডেট সে আসলে রিয়াল ওয়ার্ল্ডের মানে গিয়ে কাজ করার মতো তার
মানে প্রস্তুতিটা তৈরি হয়েছে কিনা, রেডিনেসটা তৈরি হয়েছে কিনা। এখন বলতেছে preparing the candidate for assessment event, the assessor must be able, যখন assessor must be able to, মানে যখন আমরা প্রিপেয়ারিং ক্যান্ডিডেট ফর অ্যান অ্যাসেসমেন্ট ইভেন্ট, অ্যাসেসর মাস্ট বি, যখন আমরা একটা ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্ট ইভেন্টের জন্য প্রস্তুত করব, তখন অ্যাসেসরের কিছু জিনিস হচ্ছে তাকে মানে করার সক্ষমতা থাকতে হবে। যেমন এক্সপ্লেইন দ্য পারপাস, প্রসেস অ্যান্ড এভিডেন্স নিডেড। হ্যাঁ, আমরা পারপাসটাকে এক্সপ্লেইন করব, প্রসেস অ্যান্ড এভিডেন্স যা যা দরকার সেগুলোকে আমরা এক্সপ্লেইন করব, যে আমি কোন কোন প্রসেসগুলো মেনটেন করব, কোন এভিডেন্সগুলো আমার দরকার। গাইড অন প্রেজেন্টেশন অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, গাইড অন প্রিপারেশন অ্যান্ড অ্যান্সার কোশ্চেন। তারপর হচ্ছে আইডেন্টিফাই স্পেশাল নিড অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, কারো যদি কোনো ধরনের স্পেশাল নিড থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে, সেটাকে আইডেন্টিফাই করার মতো এবিলিটি থাকতে হবে। ইনশিওর ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং, ক্যান্ডিডেটের আন্ডারস্ট্যান্ডিংটা ইনশিওর করতে হবে। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে কনফিডেন্স অ্যান্ড রেডিনেস ফর দ্য অ্যাসেসমেন্ট। ক্যান্ডিডেটের হচ্ছে মানে দিস বিল্ড কনফিডেন্স অ্যান্ড রেডিনেস ফর দ্য অ্যাসেসমেন্ট, কনফিডেন্সও বাড়াবে আর প্রস্তুতিটাও বাড়াবে। এই কথাগুলো আছে হচ্ছে আমার পিডিএফ বইয়ের 10-এ। এখন ক্রিয়েটিং এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, সাপোর্টিং এনভায়রনমেন্টের মধ্যে বলছে কি ইনশিওর সুইটেবল সেটিং, হেল্প ক্যান্ডিডেট ফিল রিল্যাক্সড, গ্রিট ওয়ার্মলি, বিল্ড র্যাপোর্ট। মানে এই তিনটার অর্থ যদি আমরা বলি, একটা সুইটেবল সেটিংস তৈরি করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যান্ডিডেটকে যেন রিল্যাক্স ফিল করে, সে যেন স্ট্রেস ফিল না করে। গ্রিট ওয়ার্মলি অ্যান্ড বিল্ড র্যাপোর্ট, হ্যাঁ, তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাইতে হবে এবং হচ্ছে তার সাথে র্যাপোর্ট বিল্ডিং, সুসম্পর্ক বজায় তৈরি করতে হবে। গিভ টাইম টু সেটেলিং, তাকে সেটেল হওয়ার জন্য সময় দিতে হবে। আর হচ্ছে এনকারেজ কোশ্চেন, কোশ্চেন করলে তাকে উৎসাহিত করতে হবে। এখন বলছে এরকম একটা কাম এনভায়রনমেন্ট বুস্ট কনফিডেন্স অ্যান্ড পারফরমেন্স, এই ধরনের একটা এনভায়রনমেন্ট কি করে, বুস্ট করে কি কনফিডেন্স এবং পারফরমেন্স। তাহলে এখন বলছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন কম্প্রিহেনসিভ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইনশিওর করে কি ফেয়ারনেস, ফেয়ার অ্যাসেসমেন্ট, মানে ফেয়ারনেসটা ইনশিওর করে। ফেয়ার অ্যাসেসমেন্ট কার জন্য? ফর অল ক্যান্ডিডেট, সকল ক্যান্ডিডেট জন্য। হোয়াইল মেনটেনিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করা হবে। এবং বলছে দে হেল্প অ্যাকোমোডেট ইন্ডিভিজুয়াল নিড, এটা সে তাদের ইন্ডিভিজুয়াল নিডকে অ্যাকোমোডেট করে উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাসেসমেন্ট ইন্টিগ্রিটি। এখানে অ্যাসেসমেন্টের যে ইন্টিগ্রিটি আছে সেই ইন্টিগ্রিটিতে কি কিন্তু আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না। অনেকে মনে করে যে মানে তার যা নিড আছে তা পূরণ করব, কিন্তু সেটা তো না। বিষয়টা হচ্ছে এখানে কখনোই অ্যাসেসমেন্টের ইন্টিগ্রিটিকে কম্প্রোমাইজ করা যাবে না। আর হচ্ছে মেনটেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আমার যাই করব সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সাথে মেনটেন, ওইটা আমি ওইটার বাইরে যাওয়া যাবে না। এখন বলছে যে মানে কোন গ্রুপের জন্য আমরা আসলে অ্যাডজাস্টমেন্টটা মানে প্রয়োজন। বলছে দিস গ্রুপস ইনক্লুড, এই গ্রুপগুলোর মধ্যে ইনক্লুড কারা আছে? ইন্ডিজিনাস ক্যান্ডিডেট আছে, আপনি জানেন যে ক্যান্ডিডেটস উইথ লো ল্যাঙ্গুয়েজ স্কিল, ক্যান্ডিডেট উইথ লো লিটারেসি অ্যান্ড নিউমেরিসি স্কিল, older candidates, women, candidates from rural and remote area, candidates with the disability, candidate with low level of education, and recent returnees to the workforce. এইগুলো হচ্ছে আমরা এদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্ট গ্রুপ, এরা হচ্ছে সেই গ্রুপ যাদের জন্য অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। এখন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট বলছে যে এর মধ্যে হচ্ছে কি কি থাকতে পারে? সাপোর্ট ফর ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আপনি সাপোর্ট দিতে পারেন ল্যাঙ্গুয়েজের জন্য, লিটারেসি অ্যান্ড নিউমেরিসির জন্য। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন, তার রিডার লাগলে পরে তাকে বুঝাই দিল, ইন্টারপ্রিটার লাগতে পারে, অ্যাটেন্ডেন্ট লাগতে পারে। কনসিডারেশন ফর এজ, জেন্ডার, কালচারাল বিলিফ, হ্যাঁ, এগুলা আপনি অনেক সময় কনসিডার করতে হবে। হ্যাঁ, ইউজ অফ এ স্পেশাল ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাডাপটিভ টেকনোলজি, স্পেশাল ইকুইপমেন্ট ব্যবহার, অ্যাডাপটিভ টেকনোলজি ব্যবহার করতে পারেন। আর হচ্ছে ফ্লেক্সিবল টাইমিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ফরম্যাটস, মানে অডিও ভিজুয়াল এইডস, ফাস্ট ল্যাঙ্গুয়েজ, এগুলা করতে পারেন।
মানে অ্যাডজাস্টমেন্ট টু দ্য ভেন্যু অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথড, এইগুলো হচ্ছে আমার বলছে রিজনেবল অ্যাডজাস্টমেন্টে আমি মধ্যে এগুলো করতে পারি। দিজ অ্যাডজাস্টমেন্ট হেল্প ক্রিয়েট অ্যান ইনক্লুসিভ ফেয়ার অ্যাসেসমেন্ট প্রসেস। এগুলো যদি আমাদের করতে পারি, নিশ্চিত করছে অ্যাডজাস্টমেন্ট নিশ্চিত করতে পারি, তাহলে কি ক্রিয়েট করবে? একটা ইনক্লুসিভ ফেয়ার অ্যাসেসমেন্ট প্রসেস এর মাধ্যমে দিয়ে নিশ্চিত হবে। এখানে আমরা একটু যদি ঠান্ডা মাথায় দেখি, সাপোর্ট ফর দ্য ল্যাঙ্গুয়েজ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, কনসিডারেশন ফর এজ, জেন্ডার, কালচার, তারপর ইউজ অফ স্পেশাল ইকুইপমেন্ট, ফ্লেক্সিবল টাইম অ্যাসেসমেন্ট ফরম্যাট, অ্যাডজাস্ট টু দ্য ভেন্যু আর অ্যাসেসমেন্ট মেথড। বলছে সিম্পল স্ট্র্যাটেজি ফর দ্য অ্যাডজাস্টিং অ্যাসেসমেন্ট। এখানে একটা জিনিস বলছে যে ইন্ডিজেনাস use culturally sensitive method and demonstration. The assessment process should be respect their cultural background, tradition and communication style. তাহলে এটা আমরা বুঝতে পারলাম। 2 নম্বরটা বলছে older candidate use larger font. তাদের যদি মনে করেন দরকার হয়, তাদের জন্য আমরা কি করব? লার্জার ফন্ট ব্যবহার করব, শর্টার সেশন নিব, অল্প সময়ের মধ্যে দেখা গেল এই জিনিসটি শেষ করার। তারপর হচ্ছে জেন্ডার, ম্যাচ অ্যাসেসর জেন্ডার, অ্যাডজাস্ট টাইমিং ইফ নিডেড। তারপর এডুকেশন, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল অ্যান্ড ভার্বাল রেসপন্সেস। তারপর ডিসেবিলিটিস, প্রোভাইড অ্যাসিস্টিভ টুলস অ্যান্ড ফ্লেক্সিবল টাইম। আর লো লিটারেসির ক্ষেত্রে বলছি ইউজ ভিজুয়াল গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ভার্বাল রেসপন্স। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কি করব? ইনশিওর ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ অ্যাসেসমেন্ট। ওল্ডার ক্যান্ডিডেটের জন্য আমরা বড় ফন্ট ব্যবহার করতে পারি, শর্টার সেশন এর আয়োজন করতে পারি। জেন্ডারের ক্ষেত্রে আমরা বলতে পারি মানে জেন্ডারের ক্ষেত্রে ম্যাচ অ্যাসেসর জেন্ডার অ্যান্ড অ্যাডজাস্ট টাইমিং ইফ নিডেড। এডুকেশনের ক্ষেত্রে বলতে পারি ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি। ডিসেবিলিটির ক্ষেত্রে বলতে পারি হচ্ছে যে প্রোভাইড অ্যাসিস্টিভ টুলস এবং ফ্লেক্সিবল টাইমিং। হ্যাঁ, আর লো লিটারেসির ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইউজ ভিজুয়াল গ্রুপ ওয়ার্ক। তারপর হচ্ছে দেখা গেল সে লিটারেসি কম, তাকে একটা গ্রুপ ওয়ার্ক দিয়ে দেখলেন যে সে কাজটা করতে পারে কিনা, সে মৌখিকভাবে ভার্বাল রেসপন্স করতে পারতেছে কিনা, এই বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং অ্যাসেসমেন্ট সিম্পল স্ট্র্যাটেজি। এখন বলছে অ্যাডভাইস অন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, আইডেন্টিফাই দ্য ইস্যু, বিল্ড রেপোর্ট টু দ্য আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাড্রেস লার্নার রিকোয়ারমেন্ট। আমাদের যে বিষয়গুলো খুঁজে বের করতে হবে, আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে কিসের জন্য? লার্নারের রিকোয়ারমেন্টটা আইডেন্টিফাই করার জন্য। ক্রিয়েট এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট। আপনি যদি ফস্টার মানে বাড়াতে, ইনহ্যান্স যে অ্যাকসেপ্টেন্স যদি বাড়াতে চান, মানে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট যেখানে সে তার লার্নিং এর ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না এবং তার পুরো পরিবেশটাই এমন যে তাকে এগিয়ে যাওয়ার জন্য একটা সাপোর্ট দিবে, একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি থাকবে। টলারেন্স অ্যান্ড এনকারেজমেন্ট। এবং 3 নম্বরে বলছে ইনশিওর অ্যাসেস, বলছে প্রোভাইড নেসেসারি এইড লাইক র্যাম্পস অ্যাক্সেস। বলছে কি এখানে? বলে আপনি র্যাম্প যদি হুইল চেয়ার ব্যবহার করে, তার যে দেখবেন যে হুইল চেয়ারে নিয়ে ওঠার মতো হসপিটালে থাকে বা বিভিন্ন ধরনের টিভি সেন্টারে থাকে র্যাম্প। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারপ্রেটার্স অর অ্যাসিস্টিভ টেকনোলজি। হ্যাঁ, কেউ মানে এখানে দেখা গেল যে এই জিনিসগুলো আমরা ইনশিওর করব। তারপর বলছে 4 নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি স্ট্রাকচার অ্যাসেসমেন্ট। বলছে যে মডিফাই দ্য ফরম্যাট নট দ্য আউটকাম। আমরা ফরম্যাট মডিফাই করতে পারি কিন্তু আউটকাম মডিফাই করব না। ব্রেক টাস্ক ইনটু স্মলার স্টেপ, টাস্কটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করতে পারি। অ্যালাউ এক্সট্রা টাইম দিতে পারি। ইউজ অল্টারনেটিভ ফরম্যাটস ফর ডাইভার্স নিড। আর সিক এক্সপার্ট হেল্প উইথ কনসাল্ট স্পেশালিস্ট ফর বেটার সাপোর্ট। এই জিনিসগুলো আমরা একটু দেখব। এখন বলছে লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি কি? অ্যাসেসর মাস্ট ইনফর্ম ক্যান্ডিডেটকে অ্যাসেসর কি করবে? দেয়ার রাইটস, তাদের অধিকার সম্পর্কে জানাবে, এবং রেসপন্সিবিলিটি, হ্যাঁ দায়িত্ব, ইনক্লুড কি এর মধ্যে কি? সেফটি রিকোয়ারমেন্ট, তাদেরকে ওয়ার্ক হ্যাজার্ড সম্পর্কে এবং প্রিকশন সম্পর্কে জানাবে। কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড অ্যাসেসমেন্ট আউটকাম,
এবং অ্যাসেসমেন্ট আউটকামগুলোকে মানে আউটকামটাকে মানে রেজাল্টটাকে প্রাইভেট রাখা হবে, কারো কাছে গোপন করা হবে না যতক্ষণ পর্যন্ত সম্মতি না দিবে। কনসেন্ট এর ক্ষেত্রে বলছে ইনশিওর ক্যান্ডিডেট ফুললি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি দ্য প্রসেস। এটা নিশ্চিত করতে হবে যে যে ক্যান্ডিডেট সে পুরো প্রসেসটা পুরো আন্ডারস্ট্যান্ড করছে এবং বুঝতে পেরেছে, তার কোনো অস্পষ্ট নাই। কমপ্লায়েন্স, ওয়ার্ক প্লেসের যে পলিসিগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। তাহলে আমি পেলাম কত? সেফটি রিকোয়ারমেন্ট পেলাম, কনফিডেন্সিয়ালিটি অফ অ্যাসেসমেন্ট আউটকাম পেলাম, কনসেন্ট পেলাম, কমপ্লায়েন্স পেলাম। এগুলো হচ্ছে লিগাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি। এখন আপিল প্রসেসটা আছে। আপিল প্রসেসটা কি? ওই যে আমি এখানে বললাম যে আপনার কি বললাম, দেয়ার রাইটস, আপিল কিন্তু তাদের একটা রাইটস, হ্যাঁ, আপিল করতে পারবে। যদি প্রসেসে মানে কোনো অ্যাসেসমেন্ট ডিসিশনের ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে বা তার সে যদি কোনো ডাউট ফিল করে, তাহলে হচ্ছে সে আপিল করতে পারে অ্যাগেনস্ট কি অ্যাসেসমেন্ট ডিসিশন। ইউ মাস্ট টেক টেনি অ্যাওয়ার অফ দ্য রাইট হাউ টু মানে অ্যাক্সেস ইট ইফ নেসেসারি। মানে যদি দরকার হয় তাহলে সে কিভাবে আপিল করবে সেটা মানে একটা এইটা তাকে জানাইতে হবে, তাকে আপিল প্রসেস সম্পর্কে। এখন অ্যাসেসরের দেওয়া ফলাফলে যদি একজন ক্যান্ডিডেট বা ট্রেনি সন্তুষ্ট না হন, তাহলে কর্তৃপক্ষের কাছে কি করতে পারবে? অ্যাসেসরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ তার আছে, তবে এটা নির্ধারিত সময়ের মধ্যে। এখন বলছে যখন কখন আপনি হচ্ছে অ্যাসেসমেন্ট বন্ধ করবেন। অ্যাসেসমেন্ট বন্ধ করার কিছু সময় আছে। যখন আপনি দেখবেন নিরাপত্তার ঝুঁকি থাকলে, there is any মানে মানে ইস্যু রিগার্ডিং দ্য সেফটি। তারপর বলছে যে ট্রেনি প্রশিক্ষণার্থী যদি মানসিক চাপ অনুভব করেন, মূল্যায়ন বন্ধ করার জন্য অনুরোধ করেন, তাহলে আপনি এটা বন্ধ করবেন। যদি এমন কোনো স্পষ্ট এভিডেন্স পান যে এভিডেন্স অফ নন কম্পিটেন্সি, তাহলে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করতে পারেন। আর সম্পত্তি বা সরঞ্জামাদির যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মানে ইফ দেয়ার ইজ এ চান্স অফ ড্যামেজ টু প্রপার্টি অর ইকুইপমেন্ট, তাহলে আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করতে পারেন। পাশাপাশি পারেন কি, যদি অ্যাসেসমেন্ট আপনার কি বলে, অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট যদি আপনার এই প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার করে, তাহলে মূল্যায়ন উৎপাদনের উপর যদি মানে অ্যাসেসমেন্ট ইজ হ্যাভিং অ্যান ইফেক্ট অন প্রোডাকশন ওয়েন কন্ডাক্ট ইন দ্য ওয়ার্ক প্লেস, যখন আপনি ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন সেটা যদি প্রোডাকশনের উপর কোনো ধরনের প্রভাব ফেলে, তাহলে আপনি হচ্ছে এটা বন্ধ করতে পারেন। ইকুইপমেন্ট ব্রেকডাউন, যদি আপনি মনে করেন টুলস ইকুইপমেন্ট নষ্ট বা ঘাটতি থাকে, তাহলে আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করতে পারেন। অথবা কেউ যদি অ্যাক্সিডেন্ট বা অসুস্থ হয়, তাহলে অ্যাসেসমেন্ট বন্ধ করতে পারেন। এখন সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, এখানে হচ্ছে আপনি এটার মাধ্যমে কি করবেন? ক্যান্ডিডেটের রেডিনেসটা আপনাকে আসলে পরীক্ষা করবেন। এখন ইসের মানে ক্যান্ডিডেটের যে রেডিনেসটা করবেন, চেক করবেন, সেটার একটা ফরম্যাট আছে, যে ওই যে আপনার মনে করেন কি বলে সেলফ অ্যাসেসমেন্টের। তো এই ফরম্যাটটা আমরা একটু দেখতে পাবো। এখন বলছে এভিডেন্স নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। 17 নম্বর পেজে এভিডেন্স আসলে মূলত দুই ধরনের, একটা ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স যে এভিডেন্স ক্যান বি অবজার্ভ অর উইটনেসড বাই দ্য অ্যাসেসর, যেটা অবজার্ভ করা যায় এবং উইটনেসড বাই দ্য অ্যাসেসর, মানে অ্যাসেসর নিজেই যার সাক্ষী, সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। আর ইনডিরেক্ট এভিডেন্স, এটা ক্যান্ডিডেটের ওয়ার্ক ক্যান নট বি রিভিউড, যেটা রিভিউড করা যায় না, এক্সামিন বাই দ্য অর এক্সামিন বাই দ্য অ্যাসেসর, যেটা অ্যাসেসর এক্সামিন করে না। ইনডিরেক্ট সেইটা নিয়ে আমরা একটু ডিটেলস পাবো সামনে। ডিরেক্ট এভিডেন্সের মধ্যে আছে কি, অবজারভেশন অফ দ্য ক্যান্ডিডেট ডান বাই দ্য মানে অবজারভেশন অফ দ্য অ্যাক্টিভিটিস ডান বাই দ্য ক্যান্ডিডেট, যে অ্যাক্টিভিটিসগুলা ক্যান্ডিডেট করছে সেইগুলা মানে অবজারভেশন করতেছে। ওরাল কোশ্চেনিং, ডেমনস্ট্রেশন বাই দ্য ট্রেনিং অফ স্পেসিফিক স্কিল নিডেড টু কমপ্লিট দ্য টাস্ক, আর ইভ্যালুয়েশন দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট, এগুলো হচ্ছে সব আমার ডিরেক্ট এভিডেন্স। ইনডিরেক্টের মধ্যে আছে কি, ইনডিরেক্টের মধ্যে আছে রিভিউ অফ দ্য প্রিভিয়াস ওয়ার্ক পারফর্ম, রেফারেন্স ফ্রম প্রিভিয়াস এমপ্লয়ার, ভিডিও প্রেজেন্টেশন, ফটোগ্রাফস, রিটেন টেস্ট আন্ডারপিনিং নলেজ, এভিডেন্স অফ ট্রেনিং। দেখেন রিটেন টেস্ট কিন্তু ইনডিরেক্ট এভিডেন্স, এটা অনেক সময়
অবজেক্টিভে আসে, বা এই সে ম্যাচিংও আসতে পারে। তো এভিডেন্স অফ দ্য ট্রেনিং অ্যান্ড টেস্টিমোনিয়াল অর রিপোর্ট ফ্রম দ্য এমপ্লয়ার্স। আপনি দুবাইয়ে হচ্ছে বুর্জ খলিফায় কাজ করছেন, এই আপনি এটার একটা ভিডিও দেখাইলেন, ভিডিও বা ওইখানে সুপারভাইজারের একটা মানে প্রশংসাপত্র দেখাইলেন, সেটা কি? সেটা হচ্ছে আমার মানে কি বলবো, ইনডিরেক্ট এভিডেন্স। এখন আমি যদি খুব সহজে এক ছকে দেখতে চাই, আমাদের মেথড যদি রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, এছাড়া আরও আছে, আপনার পোর্টফোলিও একটা মেথড। তো এখন আমরা ধরলাম এই বেসিক তিনটে নিয়ে আমরা একটু আলোচনা করি বোঝার জন্য। রিটেনটা হচ্ছে কি? রিটেনটা হচ্ছে রিটেনের মানে অ্যাসেসমেন্ট টুলটা হচ্ছে রিটেন কোশ্চেন শিট, যেটার মাধ্যমে আমি রিটেনটা কন্ডাক্ট করতেছি। আর এই কখন রিটেন কোশ্চেন শিটটা যখন সে মানে অ্যান্সার করতেছে অ্যান্সার শিটে, তখন সেটা আমার হয়ে যাচ্ছে এভিডেন্স। ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও ডেমনস্ট্রেশনের জব স্পেসিফিক মানে ডেমনস্ট্রেশন জব স্পেসিফিক শিট যেটা, সেটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট টুলস। আর অবজার্ভ মানে অ্যাসেসর যখন ওই ট্রেনির পিছনে ঘুরবে এবং তার কাজটা দেখবে, দেখে অবজারভেশন চেকলিস্টে যে টিকটা দিবে, সেটা হয়ে যাবে আমার এভিডেন্স। আর ওরালের ক্ষেত্রে হচ্ছে কি, ওরাল কোশ্চেন শিট, হ্যাঁ, একটা কোশ্চেন শিট থাকে, সেটা হচ্ছে তার টুলস, অ্যাসেসমেন্ট টুলস। আর হচ্ছে ওরাল কোশ্চেন শিট, মানে সে কোনটা পারছে কোনটা পারে নাই, সেইটা হচ্ছে আমার এই এভিডেন্স। এখন এভিডেন্স গ্যাদারিং টুলস মধ্যে পড়ে কি? অবজারভেশন চেকলিস্ট পড়ে, থার্ড পার্টি রিপোর্ট পড়ে, ডেমনস্ট্রেশন পড়ে, ওয়ার্ক রিলেটেড প্রজেক্ট পড়ে, কোশ্চেনিং পড়ে, হ্যাঁ, পোর্টফোলিও পড়ে। এগুলো হচ্ছে এভিডেন্স গ্যাদারিং টুলস। এটা আছে কত নম্বর? 17 নম্বর পেজে। এখন পারপাস অফ এভিডেন্স গ্যাদারিং টুলস, এভিডেন্স গ্যাদারিং টুলস এর পারপাসটা কি? এটা ক্যান্ডিডেটকে মানে হেল্প ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড। এর মাধ্যমে ক্যান্ডিডেট বুঝতে পারে যে তার কাছে কি প্রত্যাশা করা হচ্ছে। ফোকাস ফর অ্যাসেসর ইন এভিডেন্স গ্যাদারিং। তারপর হচ্ছে রেকর্ড অ্যাসেসমেন্ট আউটকাম, যে আউটকামটা হচ্ছে সেইটা রেকর্ড করা যাচ্ছে। আইডেন্টিফাই হোয়াট অ্যাকশন ইজ নিডেড টু অ্যাড্রেস দ্য স্কিল অ্যান্ড নলেজ গ্যাপ, মানে সেগুলা আইডেন্টিফাই করা যায় যে মানে মানে স্কিল এবং নলেজ গ্যাপটা মানে পূরণ করার জন্য কি ধরনের অ্যাকশন দরকার, সেটা আইডেন্টিফাই করা যায়। মূলত এভিডেন্স গ্যাদারিং টুলসের মাধ্যমে আপনি কি করতে পারবেন? এভিডেন্স কালেক্ট করতে পারবেন। এখন এইখানে কিছু কমন অ্যাসেসরের কিছু ইরর আছে। এগুলোর মধ্যে আছে হ্যালো ইফেক্ট আছে, হর্ন ইফেক্ট আছে, ফেলিং টু রেকর্ড আছে, ফেলিং টু অবজার্ভ আছে, ওভারলুকিং, চিটিং আছে। এগুলো নিয়ে একটু আলোচনা করি। 18 নম্বর পেজও আছে, 38 নম্বর পেজও এগুলো নিয়ে বলা আছে। এখন বলছে হ্যালো ইফেক্টের মধ্যে কি পড়ছে? হ্যালো ইফেক্টের মধ্যে বলছে যে কারো সুখ্যাতি, কারো সুসম্পর্ক, ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে একজন প্রশিক্ষণার্থী সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে হ্যালো ইফেক্ট। যেমন কাউকে প্রাথমিকভাবে দেখে তার কাজ সম্পর্কে বিশেষ ইতিবাচক মন্তব্য করা, যে কাজটি সে খুব ভালোভাবে পারবে। আপনি তাকে টেস্ট না দিয়ে বলে ফেললেন সে খুব ভালোভাবে পড়বে, তার ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো জব করে সেই দিকে বললেন, ইতিবাচক ধারণা পোষণ করলেন, কিন্তু সে যে জব করে সেটা ঠিক আছে, কিন্তু এই কাজটা যদি তার করার অভিজ্ঞতা না থাকে, তাহলে সে কাজটা কিন্তু পারবে না। এতে হচ্ছে কি, ইতিবাচক একটা রেজাল্টের মানে এর ইতিবাচক প্রভাব পড়ে রেজাল্টের উপর। কেউ খুব মানে ফর্মাল ড্রেসে আসছে, আপনি তাকে ভদ্রলোক মনে করে, তাকে দেখা গেল যে রেজাল্টে একটা পজিটিভ ইমেজ পড়লো তার এইটা, তাহলে এটা হচ্ছে হ্যালো ইফেক্ট। এখানে হচ্ছে মেকিং পজিটিভ জাজমেন্ট অ্যাবাউট ট্রেনিং বেসড অন দ্য রিপুটেশন, হ্যাঁ, অর ইওর পার্সোনাল প্রেফারেন্স। এখন হ্যালো ইফেক্টটা তো আমরা বুঝতে পারলাম যে উনি হচ্ছে স্মার্ট, উনি হচ্ছে রিচ, হ্যাঁ, এইরকম পজিটিভ ওয়ার্ড দ্বারা ইফেক্টেড হওয়া। হাউ ফাস্ট ইমপ্রেশন ইম্প্যাক্ট ডিসিশন, যেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাসেসমেন্ট ডিসিশনকে ইম্প্যাক্ট করে। আর মানে হর্ন ইফেক্টটা হচ্ছে মানে হ্যালো ইফেক্টের অপোজিট সাইড। হ্যাঁ, অপোজিট সাইড কি? আপনি তারে দেখা মনে করেন তার সাথে সম্পর্ক খারাপ বা কুখ্যাতি বা আপনার ব্যক্তিগত অপছন্দের ভিত্তিতে একজন প্রশিক্ষণার্থীকে বললেন
যে তাকে দিয়ে মানে নেতিবাচক সিদ্ধান্ত নিলেন তার সম্পর্কে অ্যাসেসমেন্টে, সেটাকে হর্ন ইফেক্ট বলেন। যে কাউকে প্রাথমিক পর্যায়ে দেখে তার কাজ সম্পর্কে বিশেষ নেতিবাচক মন্তব্য করা, যে এই কাজটি সে করতে পারবে না, পোশাক ব্যাকগ্রাউন্ড দেখে নেতিবাচক মন্তব্য ধারণা করা, এই নেতিবাচক প্রভাব রেজাল্টের উপর পড়ে। একটা মোটা মানুষটা দেখে আপনি বললেন যে সে এই কাজটা করতে পারবেন না, সে করতে পারবে না, করবে, তাকে টেস্ট করতে হবে, তারপর আপনি জাজমেন্টে যাবেন। তাহলে হর্ন ইফেক্ট ইংরেজিতে যদি বলতে চাই তাহলে হচ্ছে মেকিং নেগেটিভ জাজমেন্ট ইনফ্লুয়েন্সড বাই ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনের মানে ইনফ্লুয়েন্সড হয়ে মানে দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আমরা একটা নেগেটিভ ডিসিশন জাজমেন্ট চাচ্ছি। এ কমন এক্সাম্পল অফ দিস ওভারওয়েট পিপল, যে বললাম মোটা মানুষের সম্পর্কে আগে একটা বাজে ধারণা করা হয়। তারপর হু আনফর্চুনেটলি আর অফেন স্টোরি টাইপ অ্যাজ বিং লেজি, তাদেরকে মোটা মানুষ দেখেই আপনি বললেন যে সে তো লেজি টাইপের হয়, স্টুডিও টাইপ হয়, হ্যাঁ। তারপর এটা হচ্ছে ইরেসপন্সিবল হয়। এই যে ব্যাড ধারণাগুলো করা, এগুলো হচ্ছে হর্ন ইফেক্ট। তারপর হচ্ছে ফেলিং টু রেকর্ড, মানে বিষয়টা হচ্ছে অপর্যাপ্ত এবং যথাযথ পরিকল্পনা না থাকার কারণে, হ্যাঁ, আপনার ওই রকম প্ল্যান নাই, আপনার ওই যে অপর্যাপ্ত পরিকল্পনা এবং সঠিক পরিকল্পনা না থাকার কারণে প্রয়োজনীয় বিষয়গুলো আপনি রেকর্ড করতে ব্যর্থ হন, যা যা বিষয়গুলো রেকর্ড করার দরকার। বিশেষ করে যখন বিপুল সংখ্যক আপনি অনেক শিক্ষার্থীকে অ্যাসেস করতেছেন, মূল্যায়ন করতেছেন, তখন যথাযথ অভিজ্ঞতা বা প্রস্তুতি না থাকার কারণে যে ক্রিটিক্যাল বিষয়গুলো দেখা দরকার সেগুলো আপনি দেখতে ব্যর্থ হয়েছেন। এটাকে বলা হয় ফেলিং টু রেকর্ড। এখন এটা যদি বলি যে ডিউ টু ইনএডুকুয়েট প্ল্যানিং ফর অর আন্ডারএস্টিমেট অফ রেকর্ডিং রিকোয়ারমেন্টস, তারপর মিসিং ক্রিটিক্যাল পয়েন্ট অর কিউজ ডিউ টু inexperience or lack of preparation requirement, especially when assessing a large number of trainees। এখান থেকে আমরা ইংলিশেও একটা ধারণা পেলাম যে আসলে কি ফেলিং টু রেকর্ড। তারপর বলছে কি দ্য ফেলিং টু অবজার্ভ, বিশেষ করে যখন বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকে তখন দেখা গেল যথাযথ অভিজ্ঞতা এবং প্রস্তুতি না থাকার কারণে ক্রিটিক্যাল বিষয়গুলো আপনি কি করছেন, পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। মিসিং ক্রিটিক্যাল পয়েন্টস অর cues due to inexperience or lack of preparation। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেশালি হোয়েন অ্যাসেসিং লার্জ নাম্বার অফ ট্রেনিজ, হ্যাঁ, তা যখন একটা লার্জ নাম্বার অফ ট্রেনিংকে করা হয় তখন ওইরকম অভিজ্ঞতা বা প্রস্তুতি না থাকার কারণে সে অবজার্ভ করতে ব্যর্থ হয়। ওভারলুকিং চিটিং, বিশেষ করে অনেক সময় বাইরে থেকে চাপ আসে, কেউ ফোন করে, প্রিন্সিপালের অনেক সময় তারা চাপ দেয়। তো এই চাপে হয় কি নতজানু হয়েছে, দেখা গেল করে কি প্রতারণা দেখেও না দেখার ভান করে, কারণ একজন বড় মাপের লোকের আত্মীয়, হ্যাঁ, তাকে পাশ করাইতে হবে, তা সে দেখা গেল পাশেরটা দেখে লিখতেছে, আমি দেখেও না দেখার ভান করলাম। ইগনোরিং চিটিং, হ্যাঁ, অর আউটসাইড প্রেশার ক্যান হার্ম ফেয়ার অ্যাসেসমেন্ট, এর মাধ্যমে হচ্ছে কি অ্যাসেসমেন্টটা ফেয়ার হচ্ছে না। আদার কনসার্ন ইনক্লুড বায়াস, ফেভারিটিজম, পক্ষপাতিত্ব হচ্ছে, আনফেয়ার ডিসঅ্যাডভান্টেজ ফর সাম গ্রুপ, এইগুলো বলছে। এখন মেকিং ডাউন দ্য মিডল, হ্যাঁ, সেটিং অন দ্য ফেন্স, এটা হচ্ছে কি আপনি যখন মানে নিউট্রাল একটা রেটিং করবেন, হ্যাঁ, মানে দেখা গেল 10-এর মধ্যে আপনি তারা দিলেন হচ্ছে 5-এর মতো, এরকম একটা, হ্যাঁ, ক্লিয়ার জাজমেন্ট করলেন না। হ্যাঁ, কারণ কি আপনি নিশ্চিত না, নিজেই নিশ্চিত না, হ্যাঁ, আপনি ফিয়ার অফ বায়াস, হ্যাঁ, বায়াসের ভয় আছে, ল্যাক অফ এনগেজমেন্ট, মানে এটা হচ্ছে কি ওই যে বললাম যে আপনি এমন একটা জায়গায় মানে আপনি কোনো দিকেই না, হ্যাঁ, নিউট্রাল একটা রেটিং দিলেন, তাহলে হচ্ছে এটাকে আপনার যে পুরোপুরি ক্লিয়ার আইডিয়া না থাকার কারণে আপনি এই কাজগুলো করেন। তো এখানে বলছে এটার ফলে প্রভাব পড়ে কি রিডিউস দ্য একুরেসি হয়, একুরেসিতে প্রভাব পড়ে, হাইডস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আর লিডস টু আনফেয়ার রেজাল্ট। কিভাবে অ্যাভয়েড করব, ইউজ ক্লিয়ার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আমার একেবারে ক্লিয়ার থাকবে, রিকোয়ার জাস্টিফিকেশন ফর রেটিং, হ্যাঁ, রেটিংয়ের জাস্টিফিকেশন থাকবে, এবং ট্রেইন অ্যাসেসর ফর কনফিডেন্ট জাজমেন্ট,
অ্যাসেসরদেরকে ট্রেন করতে হবে কিসের জন্য? কনফিডেন্ট জাজমেন্টের জন্য। যদি আমাদের চ্যানেলে লাইক দেন, শেয়ার দেন, কমেন্টস করেন, তাহলে চ্যানেলটি যে মানুষগুলোর টিবেটকে ভালোবাসে তাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে এই চ্যানেলটি যারা অনেক রেগুলারলি পড়ালেখা করেন জানেন তাদের জন্য না, এটা একেবারে ইনিশিয়াল পর্যায়ে যারা টিবেট নিয়ে একটু পড়ালেখা করতে চান ঘরে বসে একটু প্রস্তুতি নিতে পারেন। এটা মনে করার কখনোই মানে অপশন নাই যে আমি এখান থেকে অনলাইন ক্লাস করেই আমি একবার সব জেনে যাব, কিন্তু ফিজিক্যাল ক্লাসের বিকল্প কিছু এই সিবিটি অ্যান্ড এতে নাই। মানে এটা ফিজিক্যাল ক্লাসে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা হচ্ছে অনলাইন ক্লাসে ওয়ান ওয়েতে শেখানো সম্ভব না। এখন বলছে যে রুলস অফ এভিডেন্স। আমি রুলস অফ এভিডেন্সে আমরা যেটা কি করব, রুলস অফ এভিডেন্স আমরা জানি ভ্যালিডিটি, কারেন্সি, তারপর হচ্ছে সাফিসিয়েন্সি, অথেন্টিসিটি, কনসিস্টেন্ট আর রিসেন্ট। এখানে আছে রুলস অফ এভিডেন্স আমার কতগুলো হলো? রুলস অফ এভিডেন্স হচ্ছে 5টা রুলস অফ এভিডেন্স। আমরা যদি এটাকে মনে রাখতে চাই, অনেকে ভিসাস কার হিসেবে মনে রাখে, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে ভিসি কার সবসময় এসআর গাড়িতে চলেন। ভিতে হচ্ছে ভ্যালিডিটি, সিতে হচ্ছে কারেন্ট, এসে হচ্ছে সাফিসিয়েন্ট, আর হচ্ছে রিসেন্ট, আর এসির এতে হচ্ছে অথেন্টিসিটি, আর কনসিস্টেন্ট হচ্ছে সিতে। তাহলে যে যেভাবে পারেন মনে রাখা গেলেই হলো। ভ্যালিডিটি যদি আমরা বলি, ভ্যালিড আমরা কখন বলবো? ভ্যালিড হচ্ছে যখন এভিডেন্স সবগুলো মানে রিকোয়ার্ড স্কিল অ্যান্ড নলেজ যেগুলা ইউনিট অফ কম্পিটেন্সির সাথে অ্যালাইন করা আছে সেগুলো মিট করছে, কভার করছে, তখন আমরা তাকে বলবো ভ্যালিড। এখন বলছে অ্যাসেসমেন্ট অফ দ্য নলেজ অ্যান্ড স্কিল ইজ ইন্টিগ্রেটেড উইথ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তখন আমরা তাকে বলবো ভ্যালিড। সাফিসিয়েন্সি বলবো কোন সময়? যে এনাফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ এভিডেন্স আর নিডেড টু কনফার্ম কম্পিটেন্সি। মানে সে কম্পিটেন্স যে হলো সেটা কনফার্ম করার জন্য এনাফ কোয়ালিটি এবং কোয়ান্টিটি এভিডেন্স আছে কিনা, সেটা যদি থাকে তাহলে হচ্ছে আমরা সাফিসিয়েন্সি বলবো। অথেন্টিকেশন তা আপনারা খুব ভালো করে জানেন যে লার্নারের নিজের কাজ কিনা, এটা এভিডেন্সটা অবশ্যই লার্নারের নিজের ওয়ার্ক হইতে হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি বলবো যে অথেন্টিসিটি আছে। কারেন্সিতে হচ্ছে বলছে যে এভিডেন্স মাস্ট শো লার্নার্স কারেন্ট কম্পিটেন্সি, এটা লার্নারের কারেন্ট কম্পিটেন্সি হইতে হবে, এবং এস্টাবলিশ দ্যাট দ্য ক্যান্ডিডেট ক্যান মিট দ্য এলিমেন্ট অফ পারফরমেন্স ক্রাইটেরিয়া স্পেসিফাইড ইন দ্য কারেন্ট ভার্সন অফ দ্য রিলেভেন্ট স্ট্যান্ডার্ড। মানে প্রমাণ করে যে শিক্ষার্থী তার সংশ্লিষ্ট কাজে বর্তমানে মানে বর্তমান জ্ঞান এবং দক্ষতা রাখে এবং বর্তমানে মানদণ্ডের যে চাহিদা সেটা পূরণ করতে পারে। তারপর হচ্ছে কি আমরা বলবো যে কনসিস্টেন্সিটা খুব সহজ। এভিডেন্স শো দ্যাট ক্যান্ডিডেট কনসিস্টেন্টলি, মানে এভিডেন্সটা শো করে কি যে ক্যান্ডিডেট কনসিস্টেন্টলি মিট দ্য কারেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড কম্পিটেন্সি আন্ডার দ্য ওয়ার্ক প্লেস কন্ডিশন। সে এই ধরনের কাজ ওয়ার্ক প্লেস কন্ডিশনেও এইরকম মান বজায় রেখে করতে পারবে। রিসেন্টের ক্ষেত্রে বলছে যে this requires the assessment evidence to be from the immediate past। এটা হচ্ছে assessment evidence গুলো ইমিডিয়েট পাস্ট হতে হবে। এই মূলত আমাদের গেল রুলস অফ এভিডেন্সের যে বিষয়গুলো সেগুলো। একটু শর্ট করে যদি আমরা আরেকটু দেখি যে ভ্যালিডিটিতে আমরা দেখব যে এভিডেন্সগুলো কারেন্ট স্ট্যান্ডার্ড এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে মিল আছে কিনা, এবং বলবো যে মানে ইজ দ্য এভিডেন্স কনসিস্টেন্ট উইথ দ্য রিকোয়ার্ড ভেরিয়েবলস অ্যান্ড গাইডলাইন্স, সাথে আসলে মানে আছে কিনা। আর বলছে আর নলেজ অ্যান্ড স্কিল অ্যাসেসড অ্যালংসাইড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আর 4 নম্বরে আমরা বলবো ডাজ দ্য এভিডেন্স কনফার্ম দ্যাট লার্নার ক্যান ডেমনস্ট্রেট স্কিল অ্যাজ রিকোয়ার্ড। আর 5 হচ্ছে ইজ দ্য এভিডেন্স ফুললি অ্যালাইন উইথ দ্য ইউনিট রিকোয়ারমেন্ট কভারিং অল ক্রাইটেরিয়া উইদাউট অ্যাডিং এক্সট্রা। আর সাফিসিয়েন্টে আমরা বলবো যে 4 যে ডাইমেনশন আছে কম্পিটেন্সি সেটা মিট করে কিনা, এভিডেন্স কভার অল দ্য এলিমেন্টস কভার করে কিনা, সেগুলো হলেই আমাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে। সোজা কথা একজন অ্যাসেসর
অ্যাসিওর করবে কি কোয়ালিটি কোয়ান্টিটি রিলেভেন্ট অফ দ্য অ্যাসেসমেন্ট এভিডেন্স এনাবেল এ জাজমেন্ট ইজ টু মেড ফর দ্য লার্নার কম্পিটেন্সি, যে উইথ রাইট কোয়ালিটি এবং রাইট কোয়ান্টিটি এবং রিলেভেন্স অফ অ্যাসেসমেন্ট এভিডেন্সে এইগুলা অ্যাসেসর নিশ্চিত করবে, যা দিয়া জাজমেন্টটা মেড করা সম্ভব যে ওয়েদার হি ইজ কম্পিটেন্ট আর নট ইট কম্পিটেন্ট। অথেন্টিসিটিতে আবার একটু বলে দিচ্ছে ক্যান্ডিডেট ওন ওয়ার্ক, আর কারেন্টে বলবো ক্যান্ডিডেট কারেন্ট নলেজ কিনা, আর কনসিস্টেন্সিতে বলবো যে ক্যান্ডিডেট কনসিস্টেন্টলি মিট একই কাজ এরকম একই কোয়ালিটি বজায় রেখে দেখা গেল যে মানে সে ওই যে ওয়ার্ক প্লেস কন্ডিশনে ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক প্লেস কন্ডিশনে সে করতে পারবে না। রিসেন্ট হচ্ছে দিস রিকোয়ার্স দ্য অ্যাসেসমেন্ট এভিডেন্স টু বি ফ্রম ইমিডিয়েট পাস্ট। এখন আপনি ask yourself following question about the evidence you now have. আপনি যে এভিডেন্সটা আছে এইটা আসলে সব ঠিকঠাক আছে কিনা এটার জন্য কিছু কোশ্চেন করবেন। প্রথমে কথা হচ্ছে ইট ইজ রিলেভেন্ট কিনা, ইট ইজ একুরেট কিনা, ইট ইজ কারেন্ট কিনা মানে ওন ওয়ার্ক কিনা, ইট ইজ কনসিস্টেন্ট উইথ আদার এভিডেন্স ইউ অলরেডি হ্যাভ, আর ইট ইজ এনাফ, আর ইট ইজ আপ টু ডেট। এই 6টা কোশ্চেন করলেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যে এভিডেন্সটা ঠিক আছে কিনা। এভিডেন্সগুলো আপনার লাইক শেয়ার দিলে আমাদের চ্যানেলটি মানে মানুষের কাছে পৌঁছে যাবে। এখন আমি আর একটা জিনিস একটু বলি, সেটা প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা আমাদের মনে রাখবেন। রুলস অফ এভিডেন্সটা কিন্তু হচ্ছে অ্যাসেসমেন্টের মানে পরে, আর প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্টের সময়। তাহলে হচ্ছে ভ্যালিডিটি কি বলছে? ভ্যালিডিটি বলছে কভার অল এলিমেন্ট, মিট অল দ্য এভিডেন্স রিকোয়ারমেন্ট, তাহলে আমরা বলবো এটাকে ভ্যালিড। তারপর বলছে মানে মাস্ট কভার অল ইউনিট রিকোয়ারমেন্ট উইদাউট অ্যাডিং এক্সট্রা এক্সপেকটেশন, তাহলে আমরা বলবো ভ্যালিড। তারপর বলছে নলেজ অ্যান্ড স্কিল ইজ ইন্টিগ্রেটেড উইথ দেয়ার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তাহলে আমরা তাকে বলবো ভ্যালিড। এবং বলছে কম্পিটেন্সি ইজ জাজড বেসড অন দ্য এভিডেন্স অফ লার্নার পারফর্ম দ্যাট ম্যাচ ইউনিট অফ কম্পিটেন্সি, তাহলে আমরা তাকে ভ্যালিড বলবো। আরো বলবো অ্যাসেসর যা অ্যাসেস করতে চাইছে সে যদি তা অ্যাসেস করতে পারে তাহলেই হচ্ছে তাকে ভ্যালিড বলবো। অ্যাসেসর যদি নিজে জানে যে তাকে কি অ্যাসেস করতে হবে তাহলে আমরা তাকে ভ্যালিড বলবো। আর হচ্ছে এভিডেন্স যদি সাফিসিয়েন্ট হয় তাহলে আমরা তাকে ভ্যালিড বলবো, এবং যা টেস্ট করা দরকার তা যদি টেস্ট করতে পারে তাহলে ভ্যালিড বলবো। হ্যাঁ, আর বলছে ইট ইজ টেস্টিং হোয়াট ইজ ট্রেনিং প্রোগ্রাম প্রমিস টু প্রোভাইড অ্যান্ড ডেলিভারি, ওই জিনিসগুলো টেস্ট করা হয়েছে কিনা যেগুলো হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করার জন্য প্রমিস করছে এবং মানে ডেলিভার করছে, সেইটা যদি হয় তাহলে আমরা তাকে ভ্যালিড বলবো, ভ্যালিডিটি বলবো। রিলায়েবিলিটি হচ্ছে কে অ্যাসেসর সেটা কোনো ব্যাপার না, সেম কন্ডিশনে সেম ইউনিট অফ কম্পিটেন্সিতে অ্যাসেসর যেই আসুক ডিসিশন কিন্তু একটাই হবে। যদি সে ধরেন এক্স এর কাছে কম্পিটেন্ট হয়, সে ওয়াই এর কাছেও ওই ইউনিট অফ কম্পিটেন্সি এবং হচ্ছে ওই সেম কন্ডিশনের আন্ডারে থাকলে সে ওনার কাছেও কম্পিটেন্ট হবে, আর ওনার কাছে নট ইট কম্পিটেন্ট হলে সে পরের জনের কাছেও নট ইট কম্পিটেন্ট হবে। এখানে ওই অ্যাসেসর আসলে আমার পরীক্ষা খারাপ হবে, আরেকজন অ্যাসেসর আসলে সহজ হবে, বিষয়টা না। আরেকটা হচ্ছে বলছে রিলায়েবিলিটি ইজ কনসিস্টেন্সি অ্যান্ড একুরেসি অফ দ্য অ্যাসেসমেন্ট প্রসেস, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কনসিস্টেন্সি এবং হচ্ছে একুরেসি অফ দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। এখন রিলায়েবল অ্যাসেসমেন্ট রিডিউস করে কি ইনকনসিস্টেন্সি, রিডিউস করে ইরর ফ্রম ডিফারেন্ট রেটার, এক একজন এক একভাবে রেটিং করবে, এটা এটা তো ঠিক না। হ্যাঁ, ভেরিং কন্ডিশন। ফ্লেক্সিবিলিটিতে আমরা একটা জিনিস মনে রাখবো, অ্যাড্রেস করে কি ইন্ডিভিজুয়াল নিড, ইন্ডিভিজুয়াল নিডটা আমার হচ্ছে ফ্লেক্সিবিলিটিতে অ্যাড্রেস করে। এখানে হচ্ছে কে কোথা থেকে আসলো মানে মানে রিকগনাইজ কম্পিটেন্সি রিগার্ডলেস হোয়ার অ্যান্ড হাউ দে আর গেইন, কোথায় মানে কোথা থেকে শিখলো কিভাবে শিখলো সেটা মানে বিষয় না, মানে সুইটেবল অ্যাসেস এবং যে যে মানে কি বলে সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড বেসড অন দ্য কন্টেস্ট। তাহলে আমরা ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে বুঝতে পারলাম অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল নিড,
recognizing competency regardless where and how they were gained, suitable assessment method based on contest, আর হচ্ছে learning through direct, indirect and supplementary evidence, আর reasonable adjustment, flexibility allow করে কি reasonable adjustment কে allow করে। এখানে হচ্ছে টাইমিং এন্ড ফরম্যাট এন্ড অ্যাসেসমেন্ট লোকেশন, হ্যাঁ এই ফ্লেক্সিবিলিটিটা আছে। ফেয়ারনেস হচ্ছে অ্যাসেসমেন্টের ভিতরে, যে অ্যাসেসমেন্টের ভিতরে কোনো বয়স, জেন্ডার, গোত্র ভেদাভেদ থাকবে না, তাকে বলে মানে ফেয়ার অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এখন বলছে অ্যালাউ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট উইদাউট চেঞ্জিং স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ফেয়ারনেস। ম্যাচ লিটারেসি আর নিউমেরেসি needs to unit requirement, provide clear appeal process, appeal processটাও কিসের মধ্যে পড়ে? ফেয়ারনেসের মধ্যে। stay unbiased and transparent and open to all, এগুলো হচ্ছে আমার ফেয়ারনেসের মধ্যে পড়ে। এখন এখানে হচ্ছে আমার যে ফিডব্যাক দেওয়ার কথা এখানে বলা হয়েছে, যে ফিডব্যাক আমি আসলে কিভাবে দিব। এখানে হচ্ছে আমরা যে ফিডব্যাকটা দিচ্ছি, সেই ফিডব্যাকটা দেওয়ার পদ্ধতিকে বলা হয় যে স্যান্ডউইচ পদ্ধতিতে আমরা দিব। এখন কেন দিব? এটা হচ্ছে তার একটা ইমপ্রুভমেন্টের সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, সে যেন বুঝতে পারে তার দুর্বল জায়গাগুলো কোথায় কোথায় তার ইমপ্রুভমেন্ট করতে হবে। এই কথাটা বলা হয়েছে পেজ নাম্বার 23-এ। এখন প্রথমে আপনি বললেন যে আপনার কি মনে হয় আপনি কি কম্পিটেন্ট হবেন। এখন আপনি বললেন যে আপনার কাজগুলো আমি দেখেছি, আপনার রিটেন খুব ভালো হয়েছে, সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, আপনার ডেমো ভালো হয়েছে, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে একটা সেলাই একটু বাঁকা হয়ে গেছে। এটা তেমন কোনো বড় সমস্যা না, তবে ভবিষ্যতে আরো সতর্ক থাকতে হবে। আপনার কাজের গুণগত মান ঠিক আছে, আমার বিশ্বাস আপনি পরবর্তীতে আপনার কাজের এই ধারাবাহিকতা বজায় রাখবেন। এখন এই যে এটা তো একটা সুইং মেশিন অপারেশনের ফিডব্যাক দিলাম, এবং এটা একটা কম্পিটেন্ট হলো এরকম একটা ফিডব্যাক দিলাম। যদি নট ইয়েট কম্পিটেন্ট হয় তাহলে যে ইমপ্রুভমেন্টের জায়গাটা স্পষ্ট করে আপনি বলে দিবেন। আর বলছে মানে স্টার্টিং আস্কিং ক্যান্ডিডেট, প্রথমে আপনাকে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করতে হবে যে সে কেমন করছে, সে কেমন পারফর্ম করছে। শুরু করবেন সামথিং পজিটিভ, কিছু পজিটিভ দিয়ে, হ্যাঁ, এবং পরবর্তীতে আপনি বলবেন যে কিছু ইমপ্রুভমেন্টের জায়গা যেখানে সে ইমপ্রুভ করতে পারবে, আর লাস্টে এনকারেজিং বা উৎসাহব্যঞ্জক কিছু স্টেটমেন্ট দিয়ে শেষ করবেন। এখন বিল গেটস বলছে কি, উই অল নিড পিপল হু গিভ আস ফিডব্যাক, দ্যাটস হাউ উই ইমপ্রুভ। আমাদের এমন মানুষগুলো দরকার যারা আমাদের হচ্ছে ফিডব্যাক দেয়, এভাবেই আমরা আসলে আমাদের মানে ইমপ্রুভটা হয়, ইমপ্রুভমেন্টটা হয়। তো এখন বলছে স্যান্ডউইচ মেথডে যে ফিডব্যাক, ইফেক্টিভ ফিডব্যাক দেওয়ার, সেখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনাকে বলে কনসেন্ট্রেট, কিসের উপর কনসেন্ট করবেন? বিহেভিয়ার, নট দ্য পার্সন, পার্সনের উপর না। তারপর ব্যালেন্স দ্য কন্টেন্ট, তারপর বি স্পেসিফিক। হ্যাঁ, আপনার কিছু জায়গায় আপনার ইমপ্রুভ করতে হবে, কিছু তো আসলে কোনো স্পেসিফিক নেই। স্মার্টের কথা আপনার মনে রাখতে হবে যে স্পেসিফিক, মেজারেবল, হ্যাঁ, ওই যে স্মার্টের যে জিনিসগুলো আছে, ওই যে টাইম বাউন্ড, এগুলো আপনাকে ওইরকম ভাবেই করতে হবে। তারপর বলছে ওন দ্য ফিডব্যাক, যে ফিডব্যাকটা দিবেন সেটা তো আপনাকে নিজেকে ওন করতে হবে, যেটা আসলে ঠিক আছে কিনা। বি টাইমলি, আপনি এটা 1 বছর পর দিবেন বা 6 মাস পর, তা না, সাথে সাথে দিলেই ভালো। অফার কন্টিনিউইং সাপোর্ট, আপনি তাকে অফার করলেন যে ভবিষ্যতে আপনি কোনো দরকার থাকলে আমাদের কাছ থেকে সহায়তা পাবেন। এখন হচ্ছে হাউ উড ইউ প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেট এন্ড হোয়াই। এখানে বলছে সেলফ রিফ্লেকশনের কথা বলছে, হাইলাইট পজিটিভস, মানে আপনি এখানে সেলফ রিফ্লেকশনের মধ্যে কি পাবেন, মানে লেট ক্যান্ডিডেট অ্যাসেস দেয়ার ওন পারফরমেন্স, যে আপনার কি মনে হয়, তাই না? সেই বললো যে আমার পারফরমেন্স ভালো হয়েছে, আমার পারফরমেন্স খারাপ হয়েছে। হাইলাইট পজিটিভ, হ্যাঁ, তাকে একটা স্পেসিফিক প্রেইজ, প্রশংসা করতে হবে। হ্যাঁ, তারপর বলছে বি কনস্ট্রাকটিভ, তাকে ওই যে তার ভুলগুলো থেকে শেখার সুযোগ করে দিতে হবে। ব্যালেন্স ফিডব্যাক, মোর পজিটিভ দ্যান নেগেটিভ। হ্যাঁ, আপনি সব তারা দিয়ে কিছু হবে না, এটা ভুল করছে ওটা ভুল করছে, তাহলে তো নেগেটিভিটির মধ্যে ঢুকে গেল সে। এনকারেজিং গ্রোথ, আপনি তাকে মানে আস্ক ফর দেয়ার ইমপ্রুভমেন্ট এরিয়া, এবং গিভ ফিডব্যাক ফাস্ট। ইমিডিয়েট ফিডব্যাক হচ্ছে সবচেয়ে বেস্ট ফিডব্যাক। বি ক্লিয়ার,
তার স্পেসিফিক স্ট্রেংথ এবং গ্যাপটা সম্পর্কে আপনাকে ক্লিয়ার দিতে হবে। অ্যাড্রেস নেক্সট স্টেপ, পরবর্তীতে সে কি করবে। ডিসকাস লার্নিং এবং রিঅ্যাসেসমেন্ট সম্পর্কে তাকে একটা ধারণা দিতে হবে। ইনশিওরিং আন্ডারস্ট্যান্ডিং, মানে ইনশিওর আন্ডারস্ট্যান্ডিং, কনফার্ম এগ্রিমেন্ট অন ফিডব্যাক, আর হচ্ছে প্ল্যান ইমপ্রুভ ফিউচার অ্যাসেসমেন্ট। এখন এখানে তো আমরা ওই যে আগে যেটা বললাম যে যেভাবে স্যান্ডউইচ পদ্ধতিতে আমাদের ফিডব্যাক দিতে হয় ওইভাবে আমরা ফিডব্যাক দিব। এখন বলছে অ্যাপ্রোচেস টু প্রোভাইড ফিডব্যাক। এখানে ফিডব্যাকটা অবশ্যই ফেস টু ফেস ডিসকাশন হবে, হ্যাঁ, রিটেন কমেন্টস হবে, তারপর টেলিফোন, ফ্যাক্স, ইমেল কমিউনিকেশন হতে পারে, হ্যাঁ, এবং হচ্ছে কম্বিনেশন অফ অ্যাবভ মেনশনের মেথডও হতে পারে। এখন বলছে নেগেটিভ ফিডব্যাক কিভাবে হ্যান্ডেল করব। আমরা সবসময় স্টে পজিটিভ, সবসময় পজিটিভ থাকবো এবং হচ্ছে থাকবো পজিটিভ, কিন্তু রিয়েলিস্টিক তো হতে হবে আমাকে, তাই না। ক্লিয়ারলি এক্সপ্লেইন কম্পিটেন্সি গ্যাপ এবং হচ্ছে আইডেন্টিফাই ইফ রিঅ্যাসেসমেন্ট ইজ নিডেড, আর এমফাসাইজ অ্যাচিভড অ্যান্ড আনঅ্যাচিভড কম্পিটেন্সি, আর রিকমেন্ড ফার্দার লার্নিং অ্যান্ড প্র্যাকটিস। এখন ফিডব্যাকটা তো আসলে প্রত্যেক কর্মজীবনের জন্য একটা অপরিহার্য অংশ, তাই না। এটি কি করে, এটি ব্যক্তির দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং দক্ষতার স্কিল গ্যাপের মধ্যে যে মানে দক্ষতার কমাতে, এই যে স্কিল গ্যাপটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং শিল্পের মানগুলোর মধ্যে দক্ষতার ব্যবধান কমাতে অবদান রাখে। এখন বলে রিডিউস ক্যান্ডিডেট এনজাইটি, ক্যান্ডিডেটের অ্যাংজাইটিটা রিডিউস করে, ইমপ্রুভ অ্যাসেসর অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রসেস, অ্যাসেসর এবং অ্যাসেসমেন্ট প্রসেসটাকে ইমপ্রুভ করে, ক্লারিফাই অ্যাসেসমেন্ট ডিসিশন, কেন এই ডিসিশনটা নেওয়া হইলো সেটা যৌক্তিকতাটা ক্লারিফাই করে, হ্যাঁ, এবং হচ্ছে আইডেন্টিফাই দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, তার ওই সক্ষমতা এবং অক্ষমতা দুইটাই সে বুঝতে পারলো, গাইড ফিউচার ফার্দার ট্রেনিং, আর হচ্ছে এনকারেজ ক্যান্ডিডেট টু ইমপ্রুভমেন্ট। এখন ঘটনা হচ্ছে যে স্বচ্ছ ন্যায় সিদ্ধান্ত বজায় রাখতে মূল্যায়নকারীদের সহায়তা করার জন্য স্পষ্ট নথিপত্রের জন্য রেকর্ডগুলো অবশ্যই রাখতে হবে। আপনি স্বচ্ছতা যদি করতে চান তাহলে ডকুমেন্টেশনের তো বিকল্প কিছু নাই। তো ডকুমেন্টেশন আপনি যদি রেকর্ড অ্যাসেসমেন্টের রেকর্ড কিপিং না করেন তাহলে পরবর্তীতে কোনো কারণে ট্রান্সপারেন্সি নিয়ে কোনো কথা হইলে, ফেয়ার ডিসিশন নিয়ে কথা হইলে তাতে কোনো প্রুফ থাকবে না, তাই না। এখন বলছে রেকর্ডিং এর ক্ষেত্রে কি করবে, রিভিউ ডিসিশন বেসড অন এভিডেন্স অ্যান্ড প্ল্যান, এভিডেন্স গ্যাদারিং টুলস। তারপর সে রেকর্ড রেজাল্ট ইন কারেক্ট অ্যান্ড অ্যাপ্রুভড ফরম্যাট, যে কারেক্ট এবং অ্যাপ্রুভ ফরম্যাটে রেকর্ডটা আপনাকে রাখতে হবে। ইনশিওর একুরেট রেকর্ডিং, আপনার একুরেট রেকর্ডিংটা ইনশিওর করতে হবে। ডিসকাস রেজাল্ট উইথ দ্য ক্যান্ডিডেট, রেজাল্ট নিয়ে ক্যান্ডিডেটের সাথে ডিসকাস করতে হবে। সাবমিট রেকর্ড টু দ্য রেসপন্সিবল পার্সন, রেসপন্সিবল পার্সনের সাথে আপনাকে ওই যে রেকর্ডটা সাবমিট করতে হবে। আর সাইন অ্যান্ড কিপস রেকর্ড কনফিডেন্সিয়াল, এইগুলো হচ্ছে আপনি এই যে রেজাল্টটাকে এটা কনফিডেন্সিয়াল রাখতে হবে, সবার কাছে বলে বেড়াইতে পারবেন না, এই করছে সেই করছে ওটা কি লেখছে, প্রাইভেসিটা রাখতে হবে। এখন বলছে একটা গুড অ্যাসেসমেন্ট রেকর্ডের ফিচারগুলো কি কি। বলছে কোয়ালিফিকেশন অ্যাপ্লাইড ফর, ইউনিট অফ কম্পিটেন্সি, অ্যাসেসর নেম, ডাটা, ডেট অফ অ্যাসেসমেন্ট, সামারি অফ এভিডেন্স গ্যাদারিং টুলস, অ্যাসেসমেন্ট ডিসিশন, সিগনেচার অফ দ্য অ্যাসেসর। এগুলো হচ্ছে আমার ফিচার অফ গুড অ্যাসেসমেন্ট রেকর্ড, যে এই গুড অ্যাসেসমেন্ট রেকর্ডে এই ইনফরমেশন গুলা থাকতে হবে। রিভিউইং দ্য অ্যাসেসমেন্ট প্রসেস, আপনি যদি অ্যাসেসর মাস্ট review the assessment to meet the needs of candidate and institute while improving practice. Consistency and reliability are ensured by the discussing with other assessor. এখানে বলছে রিভিউয়ার্স রেসপন্সিবিলিটির মধ্যে কি বলে, প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট রিভিউ ইফেক্টিভলি অ্যান্ড ইথিক্যালি, ফলো লিগাল অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট,
document observation and report result, and verify corrective অ্যাকশন ইফ নিডেড, আর হচ্ছে সেফগার্ড রিভিউ ডকুমেন্ট। এগুলো পরে হচ্ছে আমার হচ্ছে রিভিউইং দ্য অ্যাসেসমেন্ট প্রসেসের মধ্যে। এখন হচ্ছে রাইট ডাউন রিভিউ প্রসেস সাইকেল। রিভিউ প্রসেস সাইকেলের মধ্যে যে বিষয়গুলো আছে ডায়াগ্রামের মধ্যে আমরা উল্লেখ করলাম। এক নম্বর হচ্ছে প্রিপেয়ার ফর দ্য রিভিউ, প্ল্যান দ্য রিভিউ, কন্ডাক্ট দ্য রিভিউ, রেকর্ড অ্যান্ড রিপোর্ট দ্য রেজাল্ট, আর লাস্টে হচ্ছে কি ইভ্যালুয়েট দ্য রিভিউ প্রসেস। and prepare for the review যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আইডেন্টিফাই হোয়াট ওয়ার্ক অ্যান্ড হোয়াট নিড টু ইমপ্রুভ, মানে নিডস ইমপ্রুভমেন্ট। আমাদের পাশাপাশি আমাদের কি করতে হবে, ইনফর্ম স্টাফ অ্যান্ড গ্যাদার নেসেসারি রিসোর্সেস। আর প্ল্যান দ্য রিভিউ, প্ল্যান রিভিউতে কি করতে হবে, আইডেন্টিফাই দ্য পারপাস, স্কোপ অ্যান্ড কি স্টেক হোল্ডার, চুজ মেথড টু কালেক্ট রেকর্ড এভিডেন্স। আর কন্ডাক্ট রিভিউতে অ্যাসেস প্রসিডিউর, ডিসিশন অ্যান্ড রেকর্ড কিপিং, আইডেন্টিফাই দ্য এরিয়াস ফর দ্য ইমপ্রুভমেন্ট। আর রেকর্ড অ্যান্ড রিপোর্টের মধ্যে বলছে যে সামারাইজ ফাইন্ডিংস, ইস্যু, রিকমেন্ডেশন। আর ইভ্যালুয়েশন ইন প্রসেসের মধ্যে বলছে চেক ইফ মানে গোলস আর মিট আর রিফ্লেক্টেড অন দ্য ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে আমাদের রিভিউ প্রসেস সাইকেলের মধ্যে আছে প্রিপেয়ার ফর দ্য রিভিউ, প্ল্যান দ্য রিভিউ, কন্ডাক্ট দ্য রিভিউ, রেকর্ড অ্যান্ড রিপোর্ট দ্য রেজাল্ট, আর হচ্ছে ইভ্যালুয়েট দ্য রিভিউ প্রসেস। সেলফ রিফ্লেকশনের মধ্যে পরে হচ্ছে লার্ন ফ্রম দ্য পাস্ট রিভিউ টু ইমপ্রুভ দ্য ফিউচার অ্যাসেসমেন্ট। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন অ্যাসেসমেন্টে কি করে, ইনশিওর ফেয়ার ট্রিটমেন্ট all candidates without affecting competency standard. মানে this change help meet individual needs while keeping assessment process fair. হ্যাঁ, ইন্ডিভিজুয়াল নিডকে আপনি হচ্ছে পূরণ করতেছেন উইদাউট মানে অ্যাসেসমেন্ট প্রসেসের মাধ্যমে, কিন্তু এটা একটা ফেয়ার ট্রিটমেন্ট। হ্যাঁ, তারপর বলছে অ্যাসেসমেন্ট আর কনসিডারেবল রিজনেবল ইফ দে ডু নট মানে কজ এক্সেসিভ ডিফিকাল্টি ফর দ্য অ্যাসেসমেন্ট সেন্টার। মানে মূলত রিজনেবল অ্যাডজাস্টমেন্ট নিশ্চিত করে শিক্ষার্থীদেরকে ফেয়ারলি মানে অ্যাসেসড হওয়ার জন্য। তবে এটা কখনোই আপনাকে যেটা করতে হবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সাথে মানে কম্প্রোমাইজে যাওয়া যাবে না। এই যে মানে মানে এই এই পরিবর্তনগুলো শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য করা হয়। কোনো সমন্বয় তখন যৌক্তিক বা মানে কোনো অ্যাডজাস্টেবল তখনই যৌক্তিক বলে বিবেচিত হয় যখন মূল্যায়ন কেন্দ্রে মানে অতিরিক্ত অসুবিধা সৃষ্টি না করে। এখন স্টেজ অফ কম্পিটেন্সি অ্যাসেসমেন্টের মধ্যে পরে আমরা জানি হচ্ছে প্রিপেয়ার ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট, কালেক্ট এভিডেন্স, মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, রিভিউ অ্যাসেসমেন্ট, রেকর্ড অ্যান্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকাম, আর প্রোভাইড ফিডব্যাক টু দ্য ক্যান্ডিডেট। এখন 5 এভিডেন্স গ্যাদারিং টুলস এর মধ্যে পরে হচ্ছে 38 নম্বর পেজে বলছে অবজারভেশন চেকলিস্ট, থার্ড পার্টি রিপোর্ট, ডেমনস্ট্রেশন, ওয়ার্ক রিলেটেড প্রজেক্ট, কোশ্চেনিং। যদি এরকম লিখতে দেয় আমরা এই 5টা লিখে দেব। বলছে হাউ উড ইউ ডিটারমাইন দ্য ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। আমি কিভাবে মানে ডিটারমাইন করব কম্পিটেন্ট হয়েছে না নট ইয়েট কম্পিটেন্ট হয়েছে। আমি প্রথমে জিজ্ঞাসা করব ডাজ দ্য এভিডেন্স মিট দ্য ইউনিট এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া। ডাইমেনশন অফ কম্পিটেন্সিকে সে আসলে মিট করছে কিনা। ক্যান দ্য ক্যান্ডিডেট ডেমনস্ট্রেট টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড জব রোল এনভায়রনমেন্ট। এবং বলছে রুলস অফ এভিডেন্স, যে এভিডেন্সের রুলস ভ্যালিড, রিলায়েবল, সাফিসিয়েন্ট অ্যান্ড কারেন্ট, সেটা সে মানে করছে কিনা, এভিডেন্সটা পূরণ করছে কিনা। আর ভ্যালিডেশন অফ এভিডেন্স বলছে ডাজ এভিডেন্স সাপোর্ট ইচ আদার টু ফর্ম এ কমপ্লিট পিকচার অফ দ্য কম্পিটেন্স। কমপ্লিট পিকচার দেয় কিনা কম্পিটেন্সের। হ্যাঁ, এইগুলা যদি মানে ক্রাইটেরিয়া মিট করে তাহলে আমরা বলবো কম্পিটেন্ট, আদারওয়াইজ বলবো কি নট ইয়েট কম্পিটেন্ট। এখন আপনারা আমাদের এই চ্যানেলটাকে যত বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন তত বেশি আমরা উপকৃত হবে, চ্যানেলটা গ্রো করবে।
তাহলে এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা আসতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আসলে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে ভালো কাজগুলো করার জন্য, এবং আমাদের যেন মানে টিবেটের পাশে থাকার তৌফিক দান করে। আমাদের এই পুরো কর্মকাণ্ডে আমরা দুইজন যুক্ত ছিলাম, মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং রাজিয়া খান। আল্লাহ আল্লাহ আপনাদেরকে সাইদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক। আমার আমার আমাকেও আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক, আপনাদেরকেও আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম।